বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্টের সহজ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে তোমরা তৈরি করতে সক্ষম হবে। প্রথমেই আমরা সিলেবাসটুকু দেখে নিচ্ছি, অর্থাৎ বোর্ড প্রদত্ত যে প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাদের জন্য দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ইংরেজি বিষয়ের এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং সেক্ষেত্রে তোমাদেরকে ইংলিশ পটল থেকে দুইটি ইউনিট দেওয়া হয়েছে, ইউনিট 5 এবং এই ইউনিট 5 থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে দুইটি লেসন, লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ এবং লেসন 7 দ্য ট্রুথফুল ডাব 3 পার্ট 3। আরেকটি ইউনিট দেওয়া রয়েছে, দেখো ইউনিট 7 লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটি সাজেস্ট করব, সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই এই যে ইউনিট দুটো রয়েছে এবং এই ইউনিটের আন্ডারে যে তিনটি লেসনের কথা বলা হয়েছে সেই তিনটি লেসন তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে শিখবে এবং তারপরেই তোমাদের যে অ্যাসাইন টাস্ক বা অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা প্রণয়ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার শিক্ষার একটি শিখন ফল মাত্র এবং তুমি যে শিখতে পেরেছো তার সামান্য একটু বহিঃপ্রকাশ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট। সুতরাং তোমাকে কিন্তু তোমার পাঠ্যপুস্তক বা যে নিয়মিত অধ্যয়ন সে অধ্যয়নটুকু চালিয়ে নিতে হবে। আশা করি তোমরা আমার সাজেশনটি অবশ্যই ফলো করবে এবং তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, তোমাদের ইউনিট 5 থেকে দুইটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি করা হয়েছে লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ এবং সেখানে তোমাদের কি প্রশ্ন করা হয়েছে আমি বলছি, দেখো কার্তিক পৌরাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ এগ্রি, হোয়াই অর হোয়াই নট। আমি তোমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। দেখো বলা হয়েছে যে কার্তিক প্রমাণিক আমাদের জন্য একটি অনুপ্রেরণা। ডু ইউ এগ্রি, তুমি কি এই কথাকে সমর্থন করো? যদি তুমি সমর্থন করো, হোয়াই, তুমি কেন সেই কথাকে সমর্থন করো? অথবা হোয়াই নট, তুমি এই কথাটিকে কেন সমর্থন করো না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উত্তরগুলো অবশ্যই আলোচনা করব। এই যে প্রশ্নটি করা হয়েছে তার সপক্ষে আমরা যুক্তি প্রদর্শন করে আমরা এর উত্তরটি দিয়ে দিব। এরপর লেসন থেকে দেওয়া রয়েছে, দেখো দ্য ট্রুথফুল ডাব। লক্ষ্য করো, দ্য ট্রুথফুল ডাব গল্পটার যে শিরোনাম, স্টোরিটার শিরোনাম দেওয়া হয়েছে এটা, এবং তারপরে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দি ট্রুথফুল ডাব। অর্থাৎ তুমি এটাকে কেন মনে করো যে আমরা যে গল্পটা পড়ছি লেসন 7-এ দ্য ট্রুথফুল ডাব, এই ট্রুথফুল ডাবের যে শিরোনামটা রয়েছে সেই শিরোনামটা কেন অ্যাপ্রোপ্রিয়েট, কেন সঠিক হয়েছে, এটার পক্ষে তুমি যুক্তি প্রদর্শন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা অবশ্যই যুক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা এটি উপস্থাপন করব যে হ্যাঁ, দ্য ট্রুথফুল ডাব যে শিরোনামটা দেওয়া হয়েছে এই গল্পটার জন্য এই শিরোনামটি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট বা যথোপযুক্ত হয়েছে। এরপর দেখো ইউনিট 7 থেকে একটি লেসন দেওয়া রয়েছে রিভার জিপসি সম্পর্কে, রিভার জিপসিস ইন বাংলাদেশ। তোমরা অবশ্যই এটি অধ্যয়ন করে নিবে এবং সেখান থেকে তোমাদের জন্য একটি উদ্দীপকের মতো প্রশ্ন তৈরি করা হয়েছে এবং তোমাদেরকে বলা হয়েছে একটি উত্তর প্রদান করার জন্য। তো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা অবশ্যই বেনিফিটেড হবে। দেখো বলা হয়েছে ইমাজিন দেয়ার ইজ এ বোর্ড স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। মনে করো যে তোমার এলাকায় একটি নৌকা স্কুল রয়েছে, অর্থাৎ জিপসি ছেলেমেয়েরা যারা নাকি বেদে তাদের ছেলেমেয়েরা সেই স্কুলে পড়াশোনা করে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। তার মানে হচ্ছে এখন তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যে তুমি কিভাবে জিপসি চিলড্রেনদেরকে তুমি হেল্প করতে পারো, তুমি সাহায্য করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূলত তোমাদের কাজটি শেষ।
তারপরে তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা বলিনি, সেটি হচ্ছে দেখো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ মূল্যায়ন নির্দেশিকা। মূলত এটি শিক্ষকের জন্য, কিন্তু তারপরেও তোমাদের এগুলো জানতে হবে, তোমাদের এগুলো জানা থাকা প্রয়োজন। তার কারণ হচ্ছে তোমরা অধিক সতর্ক হয়ে যাবে এবং তোমরা সুন্দরভাবে লেখার সময় এই জিনিসগুলো খেয়াল করবে। দেখো লেখা রয়েছে, ইন দিস রাইটিং টাস্ক টিচার উইল চেক স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ দ্যাট দে উইল ইউজ টু কানেক্ট দেয়ার ইমাজিনেশন উইথ দ্য কন্টেন্ট, অ্যাবিলিটি টু অ্যান্সার টু দ্য পয়েন্ট, স্পেলিং, গ্রামার, পাংচুয়েশন। তার মানে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ভাষাগত যে জ্ঞান, সেই জ্ঞানটা তারা অর্জন করতে পেরেছে কিনা, এবং তারা তাদের যে কন্টেন্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা উপস্থাপন করছো, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা সেটা প্রকাশ করতে পারছো কিনা, অ্যাবিলিটি টু অ্যান্সার টু দ্য পয়েন্ট, এবং প্রশ্নের মধ্যে যেই পয়েন্টগুলো বলা হয়েছে সেগুলো তোমাদের উত্তর লেখার দক্ষতা বা সক্ষমতা অর্জন হয়েছে কিনা। স্পেলিং, তোমাদের বিভিন্ন ক্ষেত্রে যে বানানগুলো রয়েছে সে বানানগুলো সঠিক হতে হবে। গ্রামার, তোমরা জানো যে গ্রামার অ্যাকিউরেসি রয়েছে, সেন্টেন্স মেক করার জন্য যে সমস্ত গ্রামার রুলস রয়েছে সেই রুলসগুলো তোমরা ফলো করো কিনা, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এবং আরেকটি কথা মনে রাখবে, পাংচুয়েশন, অর্থাৎ যথাস্থানে যে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন অথবা বিরাম চিহ্ন আমরা বাংলায় বলে থাকি, এই সমস্ত চিহ্নগুলো সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা। মোট কথা হচ্ছে গ্রামাটিক্যাল যে রুলসগুলো রয়েছে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি রয়েছে, সেই অ্যাকিউরেসি সেটা কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করে লিখতে হবে, এবং তোমাদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তুমি যদি সবকিছু মেনটেন করে লেখো তাহলে আশা করা যায় তুমি পূর্ণ নম্বর পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এ পর্যায়ে আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। আমি তোমাদেরকে নমুনা উত্তরগুলো প্রদান করব এবং তোমরা সুন্দরভাবে পরবর্তীতে তোমরা আরো সুন্দরভাবে সেই অ্যাসাইনমেন্টগুলো প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নটি আবারও দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা উত্তরে চলে যাব। দেখো, লেসন 4 থেকে ছিল এ ম্যান হু লাভস ট্রিজ, অর্থাৎ কার্তিক প্রমাণিকের কথা এখানে বলা ছিল। এবং তোমাদের যে কাজটি করতে হবে লক্ষ্য করো, কার্তিক প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ এগ্রি? হ্যাঁ, আমরা এগ্রি করছি, এবং এই সম্পর্কে আমরা এখন উত্তরটি দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যান্সার নাম্বার 1 পড়ে নিচ্ছি। তোমরা অবশ্যই অ্যান্সার নাম্বার 1 যে প্রশ্নটি আমি দেখিয়েছি সেটি তোমরা প্রথমে লিখবে এবং তারপর উত্তর লেখা এখান থেকে শুরু করবে। তো যেহেতু এটি সিম্পল ইংলিশ লেখা রয়েছে এবং ভিডিওটি শর্ট করার জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র ইংলিশটা পড়ে যাচ্ছি, আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। I think Kartik Purmanik is an inspiration for us because Kartik loves trees from the heart. He started planting trees from a very young age. He was inspired to plant trees by his father. প্রিয় শিক্ষার্থীরা, দুইটি কথা এখানে বলা খুবই প্রয়োজন। সেটি হচ্ছে দেখো যে কার্তিক প্রমাণিক যে ব্যক্তি, তিনি কিন্তু একজন হেয়ার ড্রেসার। তোমরা নিশ্চয়ই বই থেকে জানতে পারবে যে তিনি একজন হেয়ার ড্রেসার বা তিনি সেলুনে কাজ করেন, তিনি চুল শেপ এগুলো কর্ম সম্পাদন করে থাকেন। কিন্তু তিনি কিন্তু তার বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন যে গাছ লাগানোর ব্যাপারে, এবং তিনি যখন খুব ছোট তখনই কিন্তু তিনি এই ইন্সপিরেশনটা তিনি লাভ করেছিলেন। এবং তারপর থেকে দেখো তার মধ্যে একটা হ্যাবিট বা একটি হবি চলে আসে, তার একটা অভ্যাস বা একটা শখ, দুটি তার মধ্যে চলে আসে। দেখো, কার্তিক হ্যাড এ হবি অফ প্লান্টিং ট্রিজ দ্যাট আর ভেরি লার্জ, অর্থাৎ কার্তিকের কিছু শখ ছিল সে বড় বড় গাছ রোপণ করবে, সো দ্যাট ম্যান অ্যান্ড নেচার ক্যান বেনিফিট ফ্রম দিস ট্রিজ। এবং সেটা কেন করতে চেয়েছিল? যাতে করে, এখানে সো দ্যাট মানে যাতে করে, সো দ্যাট ম্যান অ্যান্ড নেচার ক্যান বেনিফিট ফ্রম দিস ট্রিজ, যাতে করে পরিবেশ এবং মানুষ তারা যেন সবাই এই প্রকৃতি থেকে তারা অবশ্যই উপকৃত হতে পারে। কার্তিক হিমসেলফ রিয়েলাইজড হাউ মাচ পেইন হি ফেল্ট when tired people could not find shelter in the shade of a tree in the midst of war. কার্তিক কিন্তু এই কথা তিনি নিজেই অনুধাবন করতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ যখন খুব বেশি ক্লান্ত হয়ে যায় তখন তার একটি গাছের নিচে বসে, গাছের ছায়ায় বসে তার একটি বিশ্রাম নেওয়া প্রয়োজন হয় কাজের ফাঁকে। কিন্তু যদি গাছপালাই না থাকে তাহলে কিভাবে বিশ্রাম নেবে মানুষ? With the idea that the shade of a tree could alleviate the suffering of tired people. এবং তিনি যখন এই ধারণাটি পেয়ে গেলেন, এই আইডিয়াটি পেয়ে গেলেন যে হ্যাঁ, মানুষ যদি বৃক্ষের নিচে, ছায়ার নিচে মানুষ বসে তার ক্লান্তি দূর করতে পারে, তার যে সাফারিং, তার ভোগান্তি, সেটা কিন্তু সে এলিভেট করতে পারে, সে অর্থাৎ সে তার দুঃখ দুর্দশা সেটাকে সে লাঘব করতে পারে, দূর করতে পারে। সেজন্য তিনি কি করলেন? হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ অন দ্য সাইড অফ দ্য রোড। এবং তিনি কি করলেন? রাস্তার দুপাশে তিনি প্রচুর পরিমাণে গাছ লাগানো শুরু করলেন।
অ্যান্ড নেক্সট টু হি স্কুল, এবং স্কুলের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও তিনি গাছপালা রোপণ করা শুরু করলেন। হি উড বিয়ার অল দ্য এক্সপেন্সেস হিমসেলফ, শুধু তাই নয়, তিনি এই যে বৃক্ষরোপণ করার জন্য যে চারা গাছগুলো কিনতে হয় সেগুলো কিন্তু তিনি সব নিজেই কিনেছিলেন। মেনি নাইটস হি উড ওয়াটার দ্য ট্রিজ সো পিপল থট হি ওয়াজ ম্যাড, এবং তিনি অনেক রাতেও কাজ করেছেন এবং অনেক রাতে তিনি গাছপালাগুলোকে পানি দিয়েছেন, এবং এমনও হয়েছে যে মানুষ তাকে পাগল ভেবেছে। কার্তিক আনসেলফিশলি প্লান্ট ট্রিজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল, কার্তিক কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য সে বৃক্ষরোপণ করে গিয়েছে। হি ইউজ টু টেক কেয়ার অফ দ্য ট্রিজ হিমসেলফ, তিনি নিজেই কিন্তু সে গাছপালাগুলো যত্ন নিয়েছেন। কার্তিক ইউজ টু প্লান্ট ট্রিজ বাট ডিড নট এক্সপেক্ট ফ্রুট, কার্তিক শুধু গাছপালা লাগিয়েছেন কিন্তু কখনোই তিনি ফল প্রত্যাশা করেননি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে তার যে কর্মকাণ্ড পড়ার পরে আমরা কিন্তু সত্যি অনুপ্রাণিত হই। সো আই থিঙ্ক কার্তিক প্রমাণিক ইজ দ্য ইন্সপিরেশন ইন দ্য ওয়ার্ক অফ দ্য প্রেজেন্ট ইয়াং জেনারেশন অ্যান্ড নিউ সোসাইটি। সুতরাং আমি মনে করি যে কার্তিক প্রমাণিক অবশ্যই যারা যুব সমাজ রয়েছে তাদের জন্য এবং সমাজের অন্যান্য ব্যক্তি সবার জন্য তিনি সত্যি একটি ইন্সপিরেশন। সুতরাং প্রশ্নে যে কথাটা বলা হয়েছিল সেটি খুবই উপযুক্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, এবং তার সাথে আমরা অবশ্যই সহমত পোষণ করি, আমরা এগ্রি করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রথম প্রশ্ন উত্তর। আশা করি তোমরা এর থেকেও ভালোভাবে লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে শুধুমাত্র একটি নমুনা উত্তর দিয়েছি, তোমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটি আমি আবার দেখেছি। দেখো, দ্য ট্রুথফুল ডাব পার্ট 3 থেকে নেওয়া হয়েছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব, অর্থাৎ তুমি কেন মনে করো যে দ্য ট্রুথফুল ডাব এই যে গল্পটির নাম এটি রাখা হয়েছে, দ্য ট্রুথফুল ডাব রাখা হয়েছে, এই যে নামটি উপযুক্ত সেটা তুমি কেন মনে করো? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা যুক্তি প্রদর্শনের মাধ্যমে এই নামটি যে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সেটি বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা যখন গল্পটি থেকে কিছু কথা বলবো তখন অবশ্যই বোঝানোর জন্য চেষ্টা করব যে হ্যাঁ, গল্পটির নাম এটাই সঠিক ছিল। তো আমি একটু পড়ছি, তোমরা লক্ষ্য করে দেখো। দ্য রিজন ফর থিঙ্কিং দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব ইজ গিভেন বিলো, অর্থাৎ আমি বলছি এখানে যে দ্য ট্রুথফুল ডাবের নামটা যে ট্রুথফুল ডাব রাখা হয়েছে এবং এটি যে যথোপযুক্ত হয়েছে তার পিছনে যে কারণ, সে কারণটা আমি নিচে উল্লেখ করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। In this story, we see that the dove and bat are two friends. গল্পে আমরা দেখতে পাই যে একটি ঘুঘু মানে ডাব এবং ব্যাট বা বাদুড়, তারা দুজন ভালো বন্ধু ছিল। For certain reasons, they took shelter to an owl. একটি নির্দিষ্ট কারণে, তোমরা নিশ্চয়ই কারণটা জানো যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেটাকে আমরা অত বেশি উল্লেখ করিনি, সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই প্রশ্ন উত্তরটা তোমাদের থেকে আরো বড় করে লিখতে পারো, তো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত করে দিয়েছি, লক্ষ্য করো। ফর সার্টেন রিজনস, অর্থাৎ নির্দিষ্ট কিছু কারণে তারা কি করে, আউল বা পেঁচার বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করে। দ্য ব্যাট ওয়াজ গ্রিডি, কিন্তু এই দুজনের মধ্যে ব্যাট বা বাদুড় সে ছিল খুব লোভী। সো হি স্টার্টেড টু প্রেজ আউল ফলসলি ফর ইটিং মোর ফুড, সুতরাং সে কি করলো, এই যে মানুষের স্বভাব যেরকম সেরকম সে একটি কাজ করলো, অর্থাৎ সে চাটুকারিতা শুরু করলো। দেখো, সে পেঁচাকে সে খুব বেশি প্রশংসা করা শুরু করলো। তোমরা নিশ্চয়ই জানো যে পেঁচা দেখতে খুব বেশি সুন্দর হয় না, কিন্তু তারপরেও তার থেকে বেশি খাবার পাওয়ার জন্য বাদর কি করলো, তার মিথ্যা প্রশংসা করা শুরু করলো যাতে করে সে বেশি খাবার পেতে পারে। অ্যাকচুয়ালি দ্য ব্যাট ওয়াজ নট সো প্রিটি অর গুড টু প্রেজ, কিন্তু প্রকৃতপক্ষে এই যে বাদর তাকে যে প্রশংসা করছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আউলের যে প্রশংসা করা হয়েছে সে কিন্তু সে ততটা সুন্দর বা ভালো ছিল না। বাট দ্য ডাব ওয়াজ নট গ্রিডি, কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাই এই যে ডাব ছিল অর্থাৎ ঘুঘুটা ছিল, সে কিন্তু লোভী ছিল না। হি ওয়াজ অনেস্ট অ্যান্ড ট্রুথফুল, সে ছিল সৎ এবং সত্যবাদী। হি ডিড নট প্রেজ দ্য আউল ফলসলি, সে কিন্তু এই যে পেঁচার মিথ্যা প্রশংসা, সেই মিথ্যা প্রশংসা সে করেনি। হি নিউ ইফ হি ডিড নট প্রেজ দ্য আউল ফলসলি, আবার সে কিন্তু এই কথা জানতো যে যদি সে আউল অর্থাৎ পেঁচাটির মিথ্যা প্রশংসা না করে, অর্থাৎ তাকে একটু চাটুকারিতা না করে, হি উড বি পানিশড ফর, এবং এই জন্য কিন্তু তাকে শাস্তি পেতে হতে পারে। স্টিল হি টোল্ড দ্য ট্রুথ, কিন্তু তারপরও সে কিন্তু সত্য কথা বলেছে। হি নেভার প্রেজ দ্য আউল, সে কিন্তু কখনোই এই মিথ্যাভাবে কখনোই সে পেঁচার প্রশংসা করেনি। ফর দিস হি ওয়াজ পানিশড বাট নেভার টোল্ড এ লাই, এবং এই জন্য তাকে
পানিশমেন্ট পেতে হয়েছিল, শাস্তি পেতে হয়েছিল, কিন্তু তারপরও সে কিন্তু একটি মিথ্যা কথা বলেনি। সো উই ক্যান সে দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি। সুতরাং এই কথা আমরা আনডাউটেডলি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে হ্যাঁ, যেহেতু এখানে ডাব তার সত্যবাদীদের পরিচয় দিয়েছি, সেজন্য আমরা দ্য ট্রুথফুল ডাব এই শিরোনামটা অবশ্যই প্রদান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি গল্পেরই কিন্তু একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে, একটি মেসেজ রয়েছে তোমাদের জন্য। তোমরা শুধু পড়বে আর পরীক্ষা খাতায় লিখে নাম্বার পাবে, সেটি কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। এর পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য আছে। তোমরা এই গল্প থেকে জানতে পারলে কি, এই গল্পের একটি অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে তোমাদেরকে অনেস্ট হতে হবে, সত্যবাদী হতে হবে। যদিও তার জন্য তোমার কোনো স্বার্থ চলে যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে দেখো তুমি কিন্তু যুগে যুগে মানুষের কাছে তুমি কিন্তু প্রশংসিত হবে এবং সবাই তোমাকে মনে করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই গল্পটি বইতে পড়বে তখন তোমরা জানতে পারবে যে সেখানে লেখা রয়েছে যে মানুষ যুগে যুগে মানুষ কিভাবে ডাবকে সম্মান করেছে এবং ডাব প্রশংসিত হয়েছে। কবিরা তাদের কবিতার মধ্যে ডাবকে নিয়ে এসেছে এবং তার উচ্চ প্রশংসা করে। অপরপক্ষে পেঁচা এবং বাদুড় তাদের যে দুর্ব্যবহার, তাদের যে কুৎসিত স্বভাব, কুৎসিত স্বভাবের কারণে মানুষ কিন্তু তাদেরকে নেগলেক্ট করে থাকে, অর্থাৎ তাদেরকে ঘৃণা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে আমরা কখনোই মিথ্যাভাবে অর্থাৎ চাটুকারিতার মাধ্যমে কখনো আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা করব না, এবং আমরা অবশ্যই চেষ্টা করব সত্যবাদী হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য আমাদের কাজে কর্মে প্রতিটি ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের জন্য আমি তৃতীয় প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তবে তার আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। মনে করো যে তোমার স্কুলে একটি নৌকা স্কুল রয়েছে এবং সেখানে জিপসি চিলড্রেন অর্থাৎ বেদে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। তোমাকে বলা হয়েছে কি প্যারাগ্রাফ লেখার জন্য, যে তুমি কিভাবে তাদেরকে সহায়তা করতে পারো তাদের শিক্ষার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবর মতো এখানেও তোমাদের জন্য একটু নমুনা উত্তর দিয়ে দিচ্ছি। খুব ছোট পরিসরে দিব, আশা করি তোমরা আরো বড় করে এবং তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তায় তোমাদের নিজস্ব যে জ্ঞান রয়েছে, তোমার নিজের সে জ্ঞান তুমি এখানে প্রয়োগ করবে। সেখানে প্রয়োগ করার স্কোপ রয়েছে, অবশ্যই তুমি সেই কাজটি করবে এবং হুবহু কপি করে অবশ্যই কোনো অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করবে না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা লিখছি রিভার জিপসিস আর ইন অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। অর্থাৎ রিভার জিপসি অর্থাৎ নদীর যে বেদের দল, তারা হচ্ছে যাযাবর এবং তারা হচ্ছে বাংলাদেশের একটি এথনিক গ্রুপ বা এদের আদিবাসী গ্রুপ। দে আর নোন অ্যাজ বেদি ইন বাংলাদেশ। বাংলাদেশে তারা বেদি হিসেবে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল এন্ড কালচার। এবং এই জিপসি তাদের কিন্তু নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। তারা কিন্তু দলবেঁধে বসবাস করে, কিন্তু তাদের নিজস্ব কোনো জমি নাই। দেয়ারফর দে লিভ আ নোমিডিক লাইফ। সেজন্য তারা যাযাবর জীবনযাপন করে থাকে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট। এবং তারা নৌকো দিয়ে এক স্থান থেকে আরেক জায়গায় বিভিন্ন সময় ভ্রমণ করে থাকে। দ্য জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন রোমিং বোটস। এবং এই যে জিপসি শিশুরা, তারা কিন্তু নৌকার মধ্যেই তারা জন্মগ্রহণ করে এবং সেখানেই তারা বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে। দেয়ারফর সেজন্য দে ক্যানট গো টু কনভেনশনাল স্কুল। অর্থাৎ তারা কিন্তু এই যে ঐতিহ্যগত যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যে সমস্ত স্কুলে জমিতে বা ল্যান্ডের উপরে যে জমিগুলো স্কুলগুলো রয়েছে সেখানে পড়াশোনা করতে পারছো, বাট তারা কিন্তু সেই স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। যেহেতু তারা নৌকা চলতে থাকে, নৌকা ঘুরতে থাকে, এক স্থান থেকে এক এলাকা থেকে, এক অঞ্চল থেকে এক জেলা থেকে আরেক জেলায়, অথবা এক দেশ থেকে আরেক দেশেও তারা অনেক সময় চলে যায়। তো সেজন্য কিন্তু তাদের আর নির্দিষ্ট কোনো স্কুলে ভর্তি হওয়া সম্ভব হয় না। দে ডু নট হ্যাভ অপরচুনিটিস টু লার্ন। এবং তারা কিন্তু শিক্ষার যে সুযোগ, সেই সুযোগটা তারা পায় না। উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন টু লার্ন। আমরা কিন্তু এই সমস্ত শিশুদেরকে শিক্ষার ক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। কিভাবে সাহায্য করতে পারি আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে বলছি। ইন এভরি পয়েন্ট হায়ার দে ট্রাভেল। অর্থাৎ প্রত্যেকটি পয়েন্ট আমরা কিন্তু সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারি, যে মূলত তারা কোন কোন অঞ্চলে যায়, কোন কোন অঞ্চলে কোথায় থাকে। বর্ষা যখন পানি খুব বেশি থাকে তারা তখন কোথায় থাকে, শীতকালে তখন কোথায় থাকে, সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা রয়েছে। আমরা কি ইচ্ছে করলে সেখানে ক্যাম্প স্থাপন করতে পারি। উই ক্যান মেক এ ক্যাম্প ফর দেয়ার লার্নিং। আমরা তাদের জন্য ক্যাম্প স্থাপন করে তাদের শেখানোর জন্য সহায়তা করতে পারি। উই ক্যান অলসো মেক অ্যান অর্গানাইজেশন, হায়ার সাম ভলান্টিয়ার্স, রান স্পেশাল স্কুলস অন বোর্ডস। এবং আমরা কিন্তু তাদের জন্য একটি ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী একটি দল গঠন করতে পারি, যারা তাদেরকে নৌকার যে শিশুরা রয়েছে তাদেরকে বিশেষভাবে তাদের শিক্ষা প্রদান করবে। অথবা একটা নৌকা স্কুল করে তাদেরকে
সে তাদের নৌকার কাছে গিয়ে এবং সেই বড় পরিসরে তাদেরকে শিখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তৃতীয় প্রশ্ন উত্তর। আশা করি তোমরা এর সাথে আরেকটু যুক্ত করে আরো সুন্দর করে খুব ভালোভাবে তোমরা উপস্থাপন করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর হোক, এই প্রত্যাশা আমি কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটি শেষ করলাম। এই ভিডিওটি তোমরা দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তী উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে এবং বেলটি তোমরা হিট করে রাখবে যাতে করে তোমরা ক্লাসগুলো পেতে পারো। ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।